রিয়েল লাইফ আমরা সাউন্ড কমাই দিই। আসসালামু আলাইকুম। আজকের লাইভে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি বেশ কয়েকদিন যাবত লাইভে আসি না করে আজকে আর কি অনেকদিন পরে আমরা লাইভে চলে আসছি। আজকের লাইভটা আর কি সিগনিফিকেন্ট। আজকের লাইভটা আমার মনে হয় কোন একটা ব্যাচকে নিয়ে করা। আমাদের কোন ব্যাচ মনির ভাই? 27 এইচএসসি 27 ব্যাচকে নিয়ে, ঠিক আছে। তো আমরা এইচএসসি 27 ব্যাচকে নিয়ে আজকে লাইভে আসছি। নরমালি আমি আসি, বাট আলটিমেটলি আমি দুজন অনেক বেশি সিনিয়র মানুষজনকে নিয়ে লাইভে আসছি, যারা অ্যাকচুয়ালি তাদের জীবদ্দশায় মোটামুটি কয়টা হয় 25টা বা 26টা ব্যাচ দেখছেন। আলহামদুলিল্লাহ 25টা বা 26টা 27টা ব্যাচ বের হইতে দেখছে সিরিয়ালি। তো আমরা ভাইয়াদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই যে 27 ব্যাচ এখন কি করবে এবং আজকের দিনটাই কেন আজকের দিনটা। কারণ আজকে বেশ কিছু কলেজের ক্লাস প্রথম শুরু হয়েছে। সো যার কারণে আসলে আমার মনে হয় এই কলেজ লাইফের প্রথম দিনটা অনেক স্পেশাল হয়। আমার এখনো খেয়াল আছে, আমি যে প্রথম যেদিন দিনাজপুর সরকারি কলেজে ক্লাস করতে গেলাম, তো ওই দিনটা থেকে আসলে আমার মনে হয় দিনের শুরুটা কিছু প্রশ্ন উত্তর, কিছু বেশ কিছু কোশ্চেন থাকে মনের মধ্যে। তো সেই কোশ্চেন গুলার অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব এবং কোশ্চেন অ্যান্সার যদি নাও থাকে সমস্যা নাই, সেগুলো আর কি আমরা নিজেদের থেকেও কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো আমরা একটু ওয়েট করি কিছু মানুষজন আসার। মোটামুটি একটু অডিয়েন্স চলে আসছে। আমি একজন কাকে একটু শেয়ার দিয়ে দিতে বলি। তুমি একটু লাইভটা 27 ব্যাচের গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও। আমাদের 27 ব্যাচের গ্রুপে মেলা পোলাপান ওয়েট করে আছে। আচ্ছা, সো আমরা এখন যারা যারা দেখতেছো তোমরা কে কোন ব্যাচ একটু কমেন্টে জানাবা। দেখি আমাদের কোন ব্যাচের পোলাপান বেশি আছে লাইভে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। আমাদের দেখি আমাদের চ্যানেলের কি অবস্থা। চ্যানেলেও মোটামুটি অডিয়েন্স চলে আসছে চ্যানেলে। আচ্ছা সবাই ভাইয়া 27-এর কে কোন ব্যাচ কমেন্ট করে। এই যে 27 ব্যাচ যথেষ্ট অ্যাক্টিভ। ভাইয়া ডিসিশন মেকিং এর সমস্যায় ভুগতেছে অনেকদিন ধরে, কোন ডিসিশন নিতে পারছি না, ভালো মতো কি করা উচিত কোনটা ভালো এটা বুঝি না। প্লিজ কিছু বলেন ভাইয়া এই বিষয়ে। মনির ভাই বলেন, ডিসিশন মেকিং করতে পারে না ওরা। কি ডিসিশন মেকিং করতে পারতেছে না, এটা তো মেইন প্রশ্ন। মানে আচ্ছা যদি 27 ব্যাচ হয় তাহলে কি সায়েন্স আর্টস কমার্স কি নিবে, এটা সমস্যা হচ্ছে নাকি অন্য কোনো সমস্যা হচ্ছে, নাকি কোন কলেজ নিবে? কলেজ তো হয়ে গেছে, কলেজ তো এখন শুরু হয়ে গেছে ক্লাস, তো একদিন তো করে ফেললে আমার মনে মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট এটা নিয়ে কন্ডিশন নাকি। সো হ্যাঁ বলুন, ফোর্থ সাবজেক্ট হিসেবে কোনটা রাখবে এটা আসলে এটা ইম্যাটেরিয়াল একটা ব্যাপার। এটা খুব টাফ কোনো ইস্যু না যে তুমি কোনটাকে ফোর্থ সাবজেক্ট রাখবে, কারণ ম্যাথ ফোর্থ সাবজেক্ট রেখেও বোর্ডে চান্স পায়, বায়োলজি ফোর্থ সাবজেক্ট রেখেও মেডিকেলে চান্স পায়, বায়োলজি ফোর্থ সাবজেক্ট রেখেও মেডিকেলে চান্স পায়। সো ইনডিসিশনের কিছু নাই। তুমি পড়াশোনা করবে কিনা সেটা নিয়ে যদি ইনডিসিশন থাকে তাহলে সেটা জিজ্ঞেস করতে পারো যে আমি পড়াশোনা করবো কিনা, তাই না? তো পড়াশোনা করতে হবে। ওকে, একজন কমেন্ট করছে, আনাস ভাই আমি বুয়েট প্রিপারেশন নিব না, মেডিকেল বায়োলজি মুখস্থ হয় না, ম্যাথও মিলাইতে পারি না, তাহলে কি করব? তুমি যদি বুয়েটও না নাও, ম্যাথও না পারো, বায়োলজিও মুখস্থ করতে না পারো, তাহলে তুমি পড়াশোনা ছেড়ে দাও। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা। মানে একটা মানুষকে কিছু দেখো, তুমি যে বলতেছো পারো না, আমার প্রশ্ন তুমি কতবার ট্রাই করছো, কতক্ষণ ট্রাই করছো, কতক্ষণ পড়ছো? মেজরিটি অফ দা মানুষজন তোমরা মনে করো ধরে নাও যে এই যে ধরো আমরা যারা আছি, তোমার কি মনে হয় যে যারা পড়াচ্ছে শফিক ভাই এত বছর ভাই আপনারা লেকচার নেওয়ার আগে কি প্রিপারেশন নেন না? আমি আনি, হ্যাঁ, মিনিমাম 4-5 ঘন্টা প্রিপারেশন। ওনারা 4-5 ঘন্টা প্রিপারেশন নেয়। দে হ্যাভ বিন টিচিং ফর 25 ইয়ার প্লাস, 25 বছর প্লাস একটা টপিক পড়াচ্ছে, তারপরেও প্রিপারেশন নিচ্ছে। তো এখন তুমি যদি কলেজের প্রথম দিনই বলে ফেলো যে ম্যাথ পারি না, বায়োলজি মুখস্থ করতে পারি না, তাহলে তুমি বাকি 2 বছর কি করবা? তুমি অ্যাডমিশন টাইমে কি করবা? ঠিক আছে ভাইয়া, একাডেমিকটা অ্যাডমিশনের ডিসকাউন্ট কতদিন থাকবে? ভর্তি হওয়ার জন্য টাকা জমাচ্ছি, ইনশাল্লাহ আমরা বেশ কয়েকদিন রাখবো। এজ 30 যে কুপনটা 30% ডিসকাউন্ট দিবে ভাইয়া। একাডেমিক অ্যাডমিশন 40% ছাড় দেন 5 দিনের জন্য। 30 আর 40-এ কয় টাকা? 100 টাকা 200 টাকা, এত কেমন, এত কিপটা কেমন ভাইয়া? আনাস ভাই উইকলিতে 140 পেয়েছে, আমার কি করা উচিত বলেন দেখি। মনির ভাই, সরি শফিক ভাই আপনি বলেন। উইকলি নিয়ে কথা হচ্ছে। আরে কোনো সমস্যা না, উদ্ভাসে এমন হয়েছে গ্রুপটি 50 পাওয়া, বুয়েটে 1-10 পাইছে, এরকম কোনো রেকর্ড আছে এবং এমনও রেকর্ড আছে আমি দেখছি 200 প্লাস পায়ও বুয়েটে চান্স পায় নাই। সো উইকলিটা আসলে হ্যাঁ, উইকলিটা একটা বেঞ্চমার্ক, এটা তোমাকে
একটা সার্টেন টাইম পর্যন্ত মোটিভেট করে যে না উইকলিতে ভালো করাটা ভালো, খারাপ করাটা যে প্রমোট করছে এমন না, কিন্তু এর মানে এই না যে আমি খারাপ করছি দেখে আমি চান্স পাবো না, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন কমপ্লিটলি অন মি যে আমি উইকলি গুলাকে কেমনে দেখি। এখন তোমার যদি উইকলি টার্গেট হয় তুমি সেন্ট্রালে শুধু মেরিটই করবা, তুমি উদ্ভাসের ফার্স্ট বয়, ঠিক আছে, তোমার বুয়েটে চান্স হলো না, তাহলে এটা কি, ওটা কোথায় বেচবা? তুমি বেচার কোনো অপশন নাই। বাট তুমি যদি ধরো কম পাচ্ছ বাট কন্টিনিউয়াসলি তুমি প্রত্যেকটা ভুল নিয়ে কাজ করো, তাইলে কিন্তু তোমার ডে বাই ডে নাম্বার না বাড়লেও তুমি মেইন এক্সামে বেটার করবা। ভাই ভাইয়া এসি টু এডিতে ফিজিক্স মনির স্যারের ক্লাস বাড়া দেন। হ্যাঁ ইনশাল্লাহ বাড়ায় দিব, কিন্তু এবার তো আসলে খুব র্যাপিডলি আমাদের রেকর্ডিং হয়েছে, তাহলে ভালো হয়। ভাইয়া ভার্সিটিতে কি তুখর ব্যাচ হয় নাকি শুধু ইঞ্জিনিয়ারিং এ? এটা আসলে আমিও জানি না, ভার্সিটি তুখর ব্যাচ হয় বলতেছে না, ভার্সিটি তুখর হয় না, ভার্সিটি তুখর শুধু ইঞ্জিনিয়ারিং হয়। ভাইয়া 26 ব্যাচের পড়াশোনা বেশ এলোমেলো হয়ে গিয়েছে, গুছিয়ে পড়াশোনাটা কিভাবে শেষ করতে পারি? মনির ভাই আপনি বলেন। পড়াশোনা এখন শুরু থেকে শুরু করতে হবে এবং শেষে গিয়ে শেষ করতে হবে। এটা মূল যে বিষয় সেটা হচ্ছে এখন ফোকাস হতে হবে এক্সামের উপরে। এখন এতদিন যা শিখেছো, আর যদি কম শিখে থাকো অসুবিধা নেই, এখন এক্সাম ফোকাসড হয়ে যাও। তবে একেবারে বেসিক বিষয়গুলো ছাড়া কিন্তু আসলে এক্সামটাও ফোকাসড হওয়াটা খুব মুশকিল। অঙ্ক তো আর মুখস্থ করা যায় না, ফিজিক্স তো আর মুখস্থ করা যায় না আসলে, আর কেমিস্ট্রি তো প্রচুর বোঝার জিনিস আছে, বায়োলজিতেও বোঝার জিনিস আছে, একেবারে টোটালি মুখস্থ করাটা একটু টাফ। সো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে সাপোজ ম্যাথমেটিক্স বা ফিজিক্স এর ক্ষেত্রে থিওরি গুলো হালকা একটু বুঝে নিয়ে, বা যেটা করেসপন্ডিং থিওরি যে অঙ্কটার জন্য যে বিষয়টা কাজে লাগছে। এখন থার্মোডাইনামিক্স পড়তে গেছি, থার্মোডাইনামিক্স এর অঙ্ক করবো, সো আমি ফিজিক্স পড়ছি না, থার্মোডাইনামিক্স এর অঙ্ক করবো, কিন্তু দেখা গেল যে আমি ফার্স্ট ল, সেকেন্ড ল, জিরোথ ল কিছুই জানি না। জিরোথ ল মানে শূন্যতম সূত্র আর কি, কিছুই জানি না, তাহলে তো সমস্যা হয়ে যাবে। সেই জন্য ওইটা একটু করে নিতে হবে, ওইটা একটু দেখে নিতে হবে, এবং ওর মানে সামনে পিছনে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো একটু পড়ে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে তারপরে সেই ওরিয়েন্টেড অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, কিছু কোশ্চেন হলো যে ভাইয়া সেলফ স্টাডির জন্য কতক্ষণ করব, এটা একটা সিগনিফিকেন্ট কোশ্চেন, এটা একটা ভালো কথা যে তুমি সেলফ স্টাডি টার্মটা বুঝো। দেখো আমরা সবাই অনলাইনে পড়াই, এখানকার কেউই তোমাকে সাজেস্ট করবে না যে তুমি দিনে 12 ঘন্টা শুধু অনলাইনে পড়ো, বরঞ্চ তুমি দিনে 1 ঘন্টা অনলাইনে ক্লাস করার পরে 11 ঘন্টা নিজে পড়ো, এটা বেটার। আমি নর্মালি যেটা বলি মিনিমাম 5 ঘন্টা নিজে পড়া, সব কোচিং প্রাইভেট এভরিথিং বাদ দিয়ে। মেজরিটি পোলাপান ভাবে যে আমাকে টিচার অনলাইনে পড়াচ্ছে বা অফলাইনে পড়াচ্ছে তার মানে আমি পড়তেছি না, টিচার তোমাকে পড়াচ্ছে। তুমি যখন টেবিলে বই খাতা নিয়ে বসতেছো, দ্যাটস ইউর সেলফ স্টাডি পার্ট, ঠিক আছে? তো এইটাতে তুমি শুরুর দিক থেকে ট্রাই করো 5 আওয়ার্স এর আশপাশে রাখার জন্য। এরপরে বলছে ভাইয়া চট্টগ্রাম সিটি কলেজের 27টা চ্যাপ্টার 3 মাস পর মিড টার্ম কেমনে শেষ করবো? তো তুমি উত্তরই দিয়ে দিছো, 3 মাসে 27টা চ্যাপ্টার, মাসে 9টা চ্যাপ্টার, তার মানে তোমার পার চ্যাপ্টার কতদিন পরে? মোটামুটি 3 থেকে 4 দিন। সো গড়ে তুমি এখন যে কোনো একটা অনলাইন কোর্স বা অফলাইনে ভর্তি হয়ে গড়ে একটা চ্যাপ্টার 4 দিনে তুমি শেষ করার চেষ্টা করো। আচ্ছা ভাইয়া, ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছি, প্রথম দিনে অবস্থা খারাপ, আজকে পড়তেই পারলাম না, এভাবে চললে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কি করবো ভাই বলেন? শফিক ভাই আপনি বলেন, যে কলেজ লাইফের প্রথম দিনই ডিপ্রেসড হয়ে গেছে, আসলে কি করবে? সমস্যা নাই, টানা 3 দিন ঘুম দাও ভালো করে, অর্জন করো, বেশি বেশি চা খাও, মনের ভিতর কনফিডেন্স বাড়াও, এরপরে কি বলে অনেকে জেগে উঠে নেই, জেগে উঠবা, সমস্যা নেই। আচ্ছা, এখন একটা অনেকে বলতেছে যে কলেজের প্রথম দিনই হতাশ হচ্ছে। কলেজের প্রথম দিন কি মনে হয় ক্লাস হয়? ক্লাসও তো হয় না ওভাবে, মানে এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্টে যদি কেউ ডিপ্রেসড হয়ে যাও তাইলে তো খুব ঝামেলা। এই দাঁড়ান, সুবিধ ভাইয়ের একটা কোশ্চেন আছে ভাইয়া, ইন্টিগ্রেশন পারি না, কি করবো? এই তো সবাই খুশি হয়ে গেছে। ইন্টিগ্রেশনের জন্য তোমাদের অবশ্যই প্র্যাকটিস দরকার। এখন আপনি যে এত ইন্টিগ্রেশন করেন, আপনি কেমনে শিখছেন বলেন? আপনার ডিটেল পদ্ধতি, আপনি এমআইটি ইন্টিগ্রেশন বি করাচ্ছেন ভাই? না, আমি আসল কথা আমি প্রচুর প্র্যাকটিস করছি, ইন্টিগ্রেশন করে করে আজকে এই পর্যায়ে আসছি। যতই বলো শেখার কথা, শেখার আগে প্র্যাকটিসটা বেশি গুরুত্বপূর্ণ। এটা আমিও দেখছি যে অনেক স্টুডেন্ট আছে প্রচুর থিওরি পড়ে, প্রচুর ক্লাস করে, হ্যান করে, ত্যান করে, বাট আলটিমেটলি দেখা যায় নিজে হাতে ম্যাথটা করে না। ঠিক আছে, ম্যাথ আসলে পড়ার জিনিস না, ম্যাথ আসলে করার জিনিস। টিচার একবার করাই দিবে একটা ম্যাথ, তোমাকে পরের 4টা ম্যাথ নিজে করার চেষ্টা করতে হবে, এইভাবে কন্টিনিউয়াস। আর আমার ক্ষেত্রে ইন্টিগ্রেশন আমি উইক ছিলাম, আমি যেটা করছিলাম আমি টাইপ ওয়াইজ পদ্ধতি বের করছিলাম। যে এই টাইপ মানে ax প্লাস b ইকুয়ালস টু z ধরবো, এই টাইপ মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু z ধরবো, এরকম করে। ভাইয়া এনডিসি তে চান্স পাইনি, তাহলে কেমন করে বুয়েটে চান্স হবে? ভাই আপনি এনডিসির? না। আপনি এনডিসির? না। আমি এনডিসির। আমরা কেউ এনডিসির না, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই বুয়েটে চান্স পাইছি। ঠিক আছে, সো এরকম অসংখ্য উদাহরণ আছে যে বুয়েটে এনডিসির বাইরেও চান্স পায়। হ্যাঁ, এনডিসির মানুষজন বুয়েটে বেশি চান্স পায়,
দ্যাট ডাজন্ট মিন আমি বুয়েটের বাইরে পাবো না। গত বেশ কয়েক বছর ধরে তুমি একটু সমীক্ষা দেখো, বুয়েটের টপ 5 এর মধ্যে 2 থেকে 3টা বাইরে দিই, ইন্ডিসিতে আছে, অবশ্যই আছে। তো এটাকে অবশ্যই একটা মোটিভেশন হিসেবে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া পড়া শুরু করে নেই, কি করব? পড়া শুরু করো। ইভেন মনি ভাই আপনি যদি বলেন যে যারা এখন পর্যন্ত পড়া শুরু করে না, যদিও আমরা কোর্স নামাইছে 2 মাস হয়ে গেল, অনেকে আরো আগে কোর্স নামাইছে, যারা এখনো কিছুই পড়ে নাই তারা কি করবে? তারা সবচেয়ে ভালো কাজ করছে যে তারা পড়া শুরু করবে। তাই হ্যাঁ, অবশ্যই এটা ভালো কাজ করছে, কারণ একটা পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষাটা দেওয়ার পরে এখন তাদের মূল বিষয় ছিল যে একটু ঘুরে ফিরে আসা, কারণ এরপরে অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন বা বোর্ড অ্যাডমিশন বা আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনটা শেষ করার আগে কিন্তু তোমরা আর সুযোগ পাবে না, কোনো সময় তোমাদের হাতে থাকবে না, একদম না। সো এখন পড়াশোনা শুরু করতে হবে, ভালো মতন ঘোরাঘুরি শেষ, এখন পড়াশোনা শুরু করো। আজকে কলেজে গিয়ে হতাশ হয়ে গেছো, আমি বুঝলাম না কিভাবে হতাশ হয়ে গেছো, এটা আমার মাথা কাজ করে। এটা প্রথম দিন তো খুব খুশি লাগার কথা, প্রথমদিন তো আমরা কি সত্যি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, জেলা স্কুলে পড়তাম, জীবনে মেয়েদের থেকে দেখি নাই, প্রথমবার ছেলে মেয়ে একসাথে ক্লাস হচ্ছে, মানে বিষয়টাই কঠিন একটা ব্যাপার। যারে কলেজ লাইফ, ফোন দিচ্ছে বাপে, মনে করো প্রথম হাতে একটা মনে করো ছবি টবি তুলে, কঠিন অবস্থা। হ্যাঁ, তো প্রথম দিন হতাশ হয়ে যাবেন। আচ্ছা, একজন বলছে ভাইয়া মাদ্রাসা লেভেলের আলিম ব্যাচ 27 সম্বন্ধে কিছু বলেন। তোমাদের অলরেডি কোর্স লঞ্চ করা আছে আমাদের, আমি তোমাদের বই নিয়ে বুক লিস্ট নিয়ে ভিডিও দিছি। কথা হলো তোমরা যদি আলিম ডিফারেন্টলি নিজেকে মূল্যায়ন চাও, এটা ফল্ট হবে, ঠিক আছে? তোমরা একাধারে বেশি পড়াশোনা করতে হয় তোমাদেরকে, তোমাদের স্ট্রিক্টনেস বেশি, দ্যাটস ওয়াই যেটা তোমরা ডিফারেন্টলি শুধুমাত্র একটা জায়গায় মূল্যায়ন পাবা, সেটা তোমাকে বাকিদের চেয়ে বেশি থাকতে হবে। বাংলা কথা এটাই। অর্থাৎ তোমার নিজেরই গ্রুপ সাবজেক্ট আছে আলাদা করে, আরবি রিলেটেড গ্রুপ সাবজেক্ট আছে 4-5টা। সো তোমাকে দ্রুত সিলেবাস আগাইতে হবে। আর আরবির সুবিধাগুলো হলো যে ওই সাবজেক্ট গুলাতে সাজেশন বেসড পড়াশোনা করা যায়। তোমাদের সার্টেন কিছু টপিক থেকে কোশ্চেন আছে, 10টা কোশ্চেন বা 20টা কোশ্চেন পড়লে কিন্তু পরীক্ষা কভার হয়ে যায়। সো ওইভাবে তুমি আগাও। আর আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স কিন্তু পুরা দমে আছে। বাই দ্য ওয়ে, মনির ভাইয়ের সাথে কিন্তু আমরা ইংলিশ ভার্সন লঞ্চ করছি। সো তোমরা যারা ইংলিশ ভার্সনে প্রি বুকিং করো না এখনো, করে ফেলো, অনলাইনে এটা একটা রেভলিউশন হইতে যাচ্ছে। ইংলিশ ভার্সনে কিন্তু কেউ কখনো কাজ করে না, বাট আমাদের ক্লাসগুলা পুরাপুরি ইংলিশে হবে। যদিও অনেকে বলছে আমাদেরকে ভাইয়া বাংলিশে নেন, বাট মনির ভাই বলছে জীবনও না। ইভেন আমরা আমাদের গ্রুপের মধ্যে ইংলিশের কথা বলি। হ্যাঁ, গ্রুপের মধ্যে শুধু ইংলিশ, নো বাংলা, ঠিক আছে? জাস্ট ইংলিশ ভার্সনের একটা ভাইব আছে। ভাইয়া 27 বাজের ছাত্র যে কলেজে ভর্তি হয়েছে একবারে বাজে, কলেজের ছাত্র কেউ ভালো না। যদি বন্ধুদের মতো হয়ে যায় তাহলে কি আমিও শেষ হয়ে যাবো? শফিক ভাই আপনি কিছু বলেন। এটা কোনো ব্যাপার না, তুমি তোমার চেষ্টা সাধনা দুইটা ঠিক রাখো, সবে হয়ে যাবে। এখন আমি যদি এটার একটু লজিক্যাল অ্যান্সার দিই, দেখো তুমি যদি ভালো কলেজে পড়তো, ধরো তুমি এনডিসি তে পড়ো, ধরে নাও তুমি বুয়েটে চান্স পাইলা, তুমি এনডিসির কোনো স্পেশাল কেউ না, এনডিসি থেকে লাখ লাখ মানুষজন বুয়েটে চান্স পেয়েছে বছরের পর বছর। এবার তুমি ধরে নাও তুমি ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়ছো, হ্যাঁ, সায়েন্সের তোমরা 10 জন ছিলা, তুমি এবার একজন, তুমি এবার প্রথম ঢাকা ভার্সিটিতে চান্স পাইছো, ঠিক আছে? সে তুমি ঢাকা ভার্সিটির 8000তম বা ধরে নাও 8000 না 2000 সামথিং তম তুমি ওয়েটিং থেকে ঢুকছো, স্টিল তুমি কিন্তু ওই গ্রামের এবং ওই কলেজের একটা লেজেন্ড। হ্যাঁ, যে এবং তোমার নাম ওই কলেজের প্রত্যেকটা স্যার আগামী যতগুলো ব্যাচ আসবে সবাইকে বলবে, এবং তুমি দেখবা তোমার পরবর্তী ব্যাচ থেকে ঢাকা ভার্সিটিতে আরো কয়েকজন গেছে, ইভেন বুয়েটাও চলে যেতে পারে। তোমার যখন তুমি খারাপ কলেজে পড়ো, তোমরা শুধু নেগেটিভ সাইডটা না দেখে পজিটিভ সাইডে দেখো, ইউ ক্যান বিকাম এ লেজেন্ড খারাপ কলেজে পড়লে। আর অনেকে যেটা বলো যে কলেজে বা বন্ধুদের সাথে থাকলে খারাপ হয়ে যাব, কথা হলো কলেজ কি ভাই ক্লাস করতেন আপনি বুঝলেন? আপনাদের সময় ক্লাস করতে হতো? কখনোই না। আমাদের সময় করতে হয় না। আমরা আর কি একমাত্র ঢাকার কয়েকটা টপ কলেজ বাদে মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় যে কলেজে ক্লাসই করতে হয় না। তো তুমি যদি তোমার মতো করে বাসায় বসে পড়ার, এখন তো অনলাইন এডুকেশন আছে, আমাদের সময় এগুলা ছিল না, ভাইদের সময় তো টিভিও আসে নাই, ফোনও আসে নাই। হ্যাঁ, তো তারপরেও মানুষজন পড়ে গেছে, তো নিজে পড়লে হবে। ভাইয়া রাজুকে অ্যাডমিট হয়েছে, বাট সিলেবাস ওয়েল প্ল্যান না, এখন কি করবো? প্রথমত কলেজের উপর যদি তোমার এইচএসসি পড়াশোনা ডিপেন্ডেন্ট থাকে, তুমি ফার্স্টে ডুম, একদম শেষ, একদম ধ্বংস হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। কলেজ শুধুমাত্র একটা নাম দেয় যেই নামে তুমি এইচএসসি পরীক্ষা দিতে পারো, দ্যাটস ইট। কলেজের এই মানে আনলেস ইউ আর টকিং অ্যাবাউট এনডিসি, এইচসিসি, ডিসি, মানে বা রাজশাহী কলেজ, সৈকটিকা, একদম টপ নচ যেগুলা বাংলাদেশের টপ 10টা কলেজ, এগুলা বাদে তুমি অন্য যেই কলেজে পড়ো, এটা শুধুমাত্র জাস্ট একটা সিল যে আমি এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিব, দ্যাটস ইট। কোনো কলেজ কেয়ার করে না তুমি কোথায় চান্স পাচ্ছ, দে ডোন্ট কেয়ার। সো তোমাকে এইচএসসির পড়াটা সম্পূর্ণ নিজেকে পড়তে হয়, ইভেন অ্যাডমিশনেরটাও। আচ্ছা দেখো, অ্যাডমিশনের কোনো জায়গায় কি কলেজের নাম লেখা থাকে? ইভেন এইচএসসির খাতাতেও তো কলেজের নাম লেখা থাকে না। সো কলেজ জাস্ট একটা সার্টিফিকেট তোলার জায়গা, দ্যাটস ইট। কলেজের পড়াশোনা যেমনি হয় হোক নিজেকে তলায় তলায় পড়তে হবে। আচ্ছা, এবার হলো একজন একটা কোশ্চেন করছে, কোথায় গেল ভাইয়া, বুয়েট অ্যাডমিশনের জন্য কি এইচএসসির ফার্স্ট থেকে স্টার্ট করা উচিত নাকি
আগে নর্মাল বুক বা সিলেবাস ফিনিশ করা উচিত? আমি প্রথমে মনির ভাইকে বলতে বলবো, দেন শফিক ভাই বলবো। ভাই বলেন। প্রথম বিষয়টা হচ্ছে যে বুয়েট অ্যাডমিশনের জন্য তোমরা যে প্রস্তুতি নিতে চাও, এই প্রস্তুতিটা একেবারেই প্রথম দিন থেকে শুরু করতে হবে। এটার কারণটা হচ্ছে, যদি এটা শুরু না করো তুমি মাঝখানে গিয়ে এটা আর শুরু করতে পারবে না, কারণ গ্যাপ হয়ে যাবে সিলেবাসের মধ্যে। তোমাদের নবম দশম শ্রেণীতে যে সিলেবাস তোমরা পড়ে এসেছো সেটা একটা কন্টিনিউয়েশন ছিল ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। আমি সবসময় বলি যে একই সিলেবাস পড়িয়েছে তোমাদেরকে। এটা এই 5টা বছর তোমরা একই সিলেবাস পড়েছো। এই একই সিলেবাস পড়ার কারণে যে সমস্যাটা হয়েছে সেটা তোমাদের ম্যাথের একটা ওভার কনফিডেন্ট হয়ে গেছে। ম্যাথ ফিজিক্স এগুলোতে একটা ওভার কনফিডেন্ট হয়ে গেছে। বিশেষ করে ফিজিক্স তো 9 থেকে শুরু করেছো, কিন্তু ম্যাথটা তো একেবারে ছোট থেকে করে আসছো। একই সিলেবাস যদি পড়ে থাকো তখন তোমার কাছে মনে হচ্ছে যে তুমি যে কোনো ম্যাথই যখন তখন করতে পারবে। ভর্তি পরীক্ষার সময় ম্যাথটা বেশি কঠিন থাকে। তো তারপরেও মাঝখানে একটা গ্যাপ আছে। 9-10 এর পরে আরেকটা মানে এসএসসির পরে সাড়ে এসএসসি পনে ইন্টারমিডিয়েট এরকম দুইটা ক্লাস থাকা উচিত ছিল আর কি, আমার কাছে যেটা মনে হয়। কারণ ওই গ্যাপটা থাকার কারণে মানে ধরেন হঠাৎ করে পোলাপানকে ধরেন বালতি থেকে উঠে ডিরেক্ট সমুদ্রে ফেলা, কোনো পুকুরেও না নদীতেও না, ডিরেক্ট সমুদ্রের মধ্যে ফেলা দেওয়া হয়। এই সমস্যাটা তোমরা এইটাতে পড়ে তোমাদের কাছে অনেক সময় মনে হয় যে আমরা বোধহয় কিছুই পাচ্ছি না, আমরা বোধহয় কিছুই বুঝছি না, আগে তো এরকম খারাপ স্টুডেন্ট ছিলাম না। আসলে তুমি এখনো খারাপ না। তোমাকে করতে হবে কি, তোমাকে পড়তে হবে এবং অঙ্ক করতে হবে, ফিজিক্সের বলো ম্যাথের বলো। অর্থাৎ সামারি হলো এখন থেকে যত আগে থেকে পড়বা তত বেটার। এর মানে এই না যে একাডেমিক স্যাক্রিফাইস করো। শফিক ভাই আপনি বলেন। আসলে একাডেমিকের বই যদি ভালো মতো করা থাকে তার কিন্তু 70% মতো এডমিশন কমন থাকেই। হ্যাঁ, এখন তোমাকে অবশ্যই যেটা করতে হবে, কলেজ স্টে চলতে হবে না। কলেজ যেমন তুমি বাইসে বাইসে করবা, এই বইয়ে 10টা অঙ্ক আর পরের চ্যাপ্টার 10টা অঙ্ক, পরের চ্যাপ্টার 10টা অঙ্ক বা 20টা অঙ্ক করবা, এই সিস্টেমতে সরে আসবা। তোমাকে যদি ভালো মতো করতে চাও প্রত্যেকটা অঙ্ক চিরুনি মেথড স্টাইলে করতে হবে। আচ্ছা, ইংলিশ ভার্সন একটা কোশ্চেন আসছে মনির ভাই, সেটা হলো যে ইংলিশ ভার্সনে আবুল হাসান স্যারের বই তো আসে না, এখন অ্যাডমিশনে মারা খাবো নাকি? কখনোই মারা খাবে না। কেন মারা খাবে? আবুল হাসান স্যারের বই আসে নাই, বা বোটানি বই আসে নাই, জুলজি বই আসে নাই, ম্যাথ বই আসে নাই, হোয়াটএভার। সো আমরা এটাতে মারা খাওয়ার কিছু নাই। তোমার সাপ্লিমেন্ট তুমি বই থেকে পাবে, তুমি শিক্ষক থেকে পাবে, দুইটা জায়গা থেকে তুমি সাপ্লিমেন্ট পাবে। এছাড়াও আমরা যে কোর্সটা যেভাবে প্ল্যান করেছি, আমাদের কোর্সটা যদি একটু বলি, সেখানে আমরা কিন্তু পিডিএফ দিয়ে দিচ্ছি, একদম অ্যানোটেড পিডিএফ যে সলভ করা আছে, এবং এর বাইরেও কিন্তু আমরা অনেক কিছু দিচ্ছি। যে আরেক মনির ভাই জয়েন করেন, আসেন চলে আসেন এই আরো মানুষজন। বসেন, জায়গা হয়ে গেছে। ওয়েলকাম। এই তো আগে আসেন। আরে আমরা তো ফ্রেম ঠিক আছে না? এখন দেখা যাইতেছে না। আচ্ছা মনির ভাই আগে আসতে হবে। আগে আসেন। ওকে, এই তো অনেক মানুষজন হয়ে গেছে। এখন এই যে সব সিনিয়রদের মাঝখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা সব প্রশ্ন তুমি পেয়ে যাবে আমাদের পিডিএফ এর মধ্যে, সব প্রশ্ন পেয়ে যাবে। তুমি এগুলো সলভ করতে চাইলেই সলভ করতে পারবে, কিন্তু তুমি সলভ করবে কিনা সেটা চিন্তা করতে থাকো। যদি তুমি সলভ করো তাহলে তোমার আসলে বইয়ে যে যা কিছু লেখা আছে সেগুলো আমরা ওরালি ডিকটেট করে দিয়েছি, লিখে দিয়েছি, সমাধান করে দিচ্ছি। সো আর ইংলিশের ব্যাপারটা যেটা বলা হয়েছে ইংলিশ ভার্সনের, স্পেশালি যেহেতু ইংলিশ ভার্সনের থেকে আমি কেবল এখানে আছি আর কি, প্রতিনিধিত্ব করছি। সো ইংলিশ ভার্সনের ব্যাপারটা হচ্ছে যে তোমাকে সব ইংলিশে বলা হবে, তার মানে এই না যে তুমি কিছু বুঝবে না। অবশ্যই তার সঙ্গে বাংলা সাপ্লিমেন্ট আমি দিয়ে দেবো, আমরা সবাই। আরেকটা পার্সোনাল সাজেশন দিই ইংলিশ ভার্সনের পোলাপানের জন্য, তোমরা যতই নাটক করে ইংলিশ মিডিয়ামের মতো তোমরা ভার্সন, ঠিক আছে? সো তোমরা খুব ভালো মতোই বাংলা বুঝো, বাংলা পড়তে পারো। সো যদি কোনো বইয়ের ইংলিশ বই না থাকে মার্কেটে, প্লিজ আল্লাহ দোহাই লাগে একটা বাংলা বই নিয়ে পড়ো। ইটস লাইক বুঝতে পারতেছি না, এরকম অবস্থা তো তোমার নাই, তাই না? সো প্লিজ বাংলা বই পড়ো। আমাকে একজন স্যারও বলছিল যে ইংলিশ ভার্সনের, আমি ইংলিশ ভার্সনের একটা স্টুডেন্ট পড়াইছিলাম, অন্য বইটা চান্স পেলো, সিয়াম না, ঠিক আছে? ওকে আমি বলছিলাম যে বাবা এগুলা বাদ দাও, ভার্সনের যে কটা বই আছে, যে কটা নাই, বাংলা ভার্সন পড়ো। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন আমাদের ফিজিক্স মনির ভাইয়ের দিকে আগাই দিতে চাই। সেই কোশ্চেনটা হলো যে ভাই, শুধু অনলাইনে পড়ে এইচএসসি পড়াশোনা হবে কিনা? ডিপেন্ড করে স্টুডেন্টের কোয়ালিটির উপরে এবং তার মোটিভেশনের উপরে। যেমন আমি বুঝাই বলি, অফলাইন পড়ার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে খাতায় লেখা হয়, ও বোর্ডে দেখতেছে, খাতায় লিখতেছে। অনলাইন পড়ার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ও মনে করে ভিডিও তো দেখতেছি, এখন দেখবো পরে লিখবো, লেখাটা হয় না। এখন যদি কেউ অনলাইনে ভিডিওটা দেখার সময় সে লেখে তাহলে শুধু অনলাইনে হবে। এই জন্য আমি সবসময় লাইভ ক্লাসের থেকে ভিডিও রেকর্ড ক্লাসকে প্রেফার করি, কারণ লাইভ ক্লাসে এসে দেখা যায় যে আচ্ছা এখানে এই কোশ্চেনটা করি, এই করি, সেই করি, লেখা টুম করে এঞ্জেল সাদিয়া মেসেজ দিল, পুরা গন কেস মনোযোগ। মানে আমি এটা বলবো যে যাদের মোটিভেশনটা হাই
যে ধরো নিজে নিজে বাসায় পড়ার সেই মোটিভেশন আছে, এবং এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাব না, ক্লাস দেখতেছি মানে ক্লাসই দেখবো, নোটিফিকেশন এগুলো কোনো কিছুই আমার ডিস্ট্রাকশন আসবে না, তারা শুধু অনলাইনে করে পারবেন। এবং এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, সেটা হলো যে আমাদের কিন্তু হালকিনস্টাইন অ্যাপ আছে, ওই অ্যাপে কোনো নোটিফিকেশন আসে না, ওখানে কোনো সাদিয়া তোমাকে মেসেজ দিবে না, ইভেন তুমি নোটিফিকেশন অফ করে, ইভেন আমাদের এটাতে ক্লাস ডাউনলোড করে যদি তুমি নেট অফ করে দাও, এয়ারপ্লেন মোডেও তুমি ক্লাস করতে পারবা। তো আমার জানা মতে K-12 সেগমেন্টের যেগুলো এডটেক আছে তাদের মধ্যে আমাদের অ্যাপটাই যথেষ্ট অ্যাডভান্স, ঠিক আছে। সো যে কোনো আমাদের কোর্সে তুমি এনরোল করলে তোমার ফেসবুকে অ্যাড ঢুকতে হবে না ক্লাস করার জন্য, প্লাস আমাদের সবগুলা প্রোগ্রামে আমরা প্রায় রেকর্ডেড রাখার চেষ্টা করি, তো এটা তোমাদের ক্ষেত্রে অনেক হেল্প করবে। ভাইয়া আপনাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে ভর্তি হলে কি সিলেবাস তাড়াতাড়ি আগাবে? ইনশাআল্লাহ আগাবে। প্লাস একজন বলছে যে ভাইয়া আজকে থেকে পড়া শুরু করলে সিলেবাস কতদিনে শেষ হবে, এটা নিয়ে কি বলবেন শহীদ ভাই? আপনার কতদিন, আপনার কি মনে হয় এই সিলেবাস কতদিনে শেষ করা উচিত? সম্ভব, তুমি চেষ্টা করলে 1 বছরে সম্ভব। 1 বছর, এই তো দেখছেন। তাহলে আমি কিন্তু শহীদ ভাইকে শিখিয়ে দিন, আমি আশা করছিলাম উনি বলবো 2 বছর, বাট অনেস্টলি যদি কেউ চায় 1 থেকে 1.5 বছরে পসিবল, এবং এটাই সাজেস্টেড। তুমি যদি 2 বছর টার্গেট রাখো তাহলে দেখা যাবে এইচএসসি পরীক্ষার আগের দিন 1.5 বছরের মানে হচ্ছে বেশি যাওয়া যাবে না। কেন সেটা একটু বুঝাই বলি। যদি এইচএসসি 27 ব্যাচ হয়, ওদের পরীক্ষা হবে হচ্ছে 2027 সালের জুন মাসে, তাহলে 2027 জুন মাস যদি পরীক্ষা হয়, আমার তো টেস্ট পরীক্ষা হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে এখন থেকে শুরু করলে আমার হাতে সময় আছে সর্বোচ্চ 18 মাস, সর্বোচ্চ। তাহলে শেষ করতে হবে এই 18 মাসের মধ্যে। প্লাস তোমার মনে করো প্রি অ্যাডমিশন যদি তুমি করতে চাও, তুমি যদি টেস্ট পেপার সলভ করতে চাও, ইউ নিড টাইম। এই জন্যই তোমাদেরকে আমরা বলি 1 বছরে শেষ করো। ভাইয়া আমি প্রত্যেকটা সাবজেক্ট অনলাইনে একটা অফলাইনে একটা পড়তেছি, তোরা এত টাইম কই থেকে হবে? আমার বেজর কোশ্চেন এটা, এত টাইম তো আমি পাই নাই। না ও পাইছে, ও বাসায় পড়ে না, তো নিজে পড়ে না। এইটাই হলো এই যে বারবারই কথা আসছে, কিন্তু তুমি যদি প্রতিদিন 14 ঘন্টা 14টা প্রাইভেট পড়ো, এর মানে তুমি 1 সেকেন্ডও পড়ো নাই। কিন্তু তুমি যদি দিনে 1 ঘন্টাও নিজে বসে পড়ো, ওইটা তোমার পড়া, ঠিক আছে। আমি একটা ছোট জিনিস অ্যাড করে দিই, এই 14 ঘন্টা ও বিভিন্ন জায়গায় পড়ে, মানে 14 ঘন্টা সার্কাস দেখে। পরীক্ষার হলে সার্কাস তো ওরে দেখে। দিনাজপুরে বসে স্যার বলতো কামিং গোয়িং ডুইং নাথিং, কামিং গোয়িং ডুইং নাথিং, মানে একজন কিছু পোলাপান আছে সাইকেল নিয়ে সকাল 6টার দিকে বের হবে, প্রথমে সালাম স্যার, তারপরে মিজান স্যার, তারপর বৈশ্য স্যার, তারপর সঞ্জীব স্যার, এরকম করে 8-9টা প্রাইভেট পড়ে বাড়িতে যাবে। বাড়িতে আবার একের পর এক টিচার, রাত 12টার দিকে নাই, আবার পরের দিন সকালে এটা। 1 মাস পরেও পিছন ফিরে তাকাবে, ওর একটা বড় খেলা নেই, একটা বড় খেলা নেই। কিন্তু স্যার কিন্তু আগে গেছে, স্যার কিন্তু সিলেবাস আগে গেছে। আমার কথা হলো যে যেটা আমার লাগবে আমি শুধুমাত্র সেটার জন্য প্রাইভেট পড়বো, যেটা আমার লাগবে না, আমার যদি নিজেও পড়ে বুঝি, সেটা শুধু তুমি আইসিটি নিজে পড়ে বুঝতেছো, প্রাইভেট পড়ার কোনো দরকার নেই, কোর্সও কেনার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি আপনাদের কিউএসসি টিমে ছিলাম। আরে বাবা, কিউএসসি টিমে আছো, যারা আছো কংগ্রেচুলেশন, এটা নির্দেশনা ওই টিমেই পাওয়া যাবে। তুমি কেন এক্সপেক্ট করো যে আমি একটা লাইভে আসি কিউএসসি টিম নিয়ে কথা বলবো? ভাইয়া আপনাদের গুগল ক্লাসে একজন ভাইয়ার ক্লাস বুঝি না, একজন একটা কমপ্লেন করছিল। তোমাদের প্রত্যেকটা ক্লাসে ফিডব্যাক দেওয়ার অপশন আছে এবং ফেসবুক পেজে মেসেজ দেওয়ার অপশন আছে। তোমার কোন ক্লাস নিয়ে ইস্যু সেটা স্ক্রিনশট তুলে পেজে পাঠাইলে ইনস্ট্যান্টলি অ্যাকশন না হয়। এই মনির ভাই আপনার ক্লাস বাড়াই দিতে বলছে, ক্লাসের নাম হ্যাঁ, এটা আমাকে দোষ দিচ্ছ তুমি। মনির ভাইকে ক্লাস অ্যাটেন্ড করে লোকটা আসে না, ঠিক আছে। তোমরা মনির ভাইকে মতিঝিলে ধরবা, উনি মতিঝিলে ব্যাচ পড়ায়, মতিঝিলে যুগান্তর গলিতে, হ্যাঁ মার্কেটিং করে দিলাম। ওনাকে অফিসে যা ধরবা যে ভাই আপনি এখানে অফলাইনে বেশি টাকা নিয়ে পড়াচ্ছেন, কিন্তু অনলাইনে কম দাম দেখে আপনি ক্লাস দিচ্ছেন না, মনির ভাইকে ধরবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই আমি এইচএসসি কি বলছে, ভাইয়া আপনার বইগুলা কিভাবে কিনবো? আমাদের বইগুলা কেনার জন্য তুমি পেজে মেসেজ দিতে পারো, অথবা রকমারিতে সুন্দর মতো অর্ডার করতে পারো। এটা খুব ইজি টিউটোরিয়াল, জাস্ট লিংকে ক্লিক করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, পেমেন্ট করতে হয়, অ্যাড্রেস দিতে হয়, শেষ, ডান, তোমার কাছে বই চলে যাবে। ভাইয়া বাংলা ইংরেজির জন্য পুরাতন বই কিনলে চলবে কি? হ্যাঁ চলবে, বাংলা ইংলিশে ডাজেন্ট ম্যাটার, যদি না সিলেবাস চেঞ্জ হয়, ঠিক আছে। বাংলা ইংলিশে ঝামেলা করে না, কিন্তু সায়েন্সের বই পুরাতন কিনিও না। সায়েন্সের বই এনশিওর করবা যে তোমার বইতে যাতে 25 ব্যাচের কোশ্চেনটা থাকে, যেটাতে 25 ব্যাচের কোশ্চেন আছে সেটা হলো তোমার ব্যাচের বই, ঠিক আছে, রাইট। আচ্ছা, এরপরে ভাইয়া একটা অধ্যায়ের জন্য সর্বোচ্চ কতদিন সময় দেওয়া উচিত? মনে ভাই আপনি বলুন। একটা অধ্যায়ের জন্য সর্বোচ্চ 10 দিন সময় দেওয়া উচিত। হ্যাঁ, আপনি ভাই ক্যালকুলাস কতদিন পড়তে বলেন? ক্যালকুলাস যদি বইয়ের জন্য হয়, মানে পরীক্ষার জন্য হয়, তাহলে একাডেমিক জন্য হলে 10-12 দিন। আর যদি সিরিয়াসলি যদি ব্যক্তিগত শিখতে চায় তারও বেশি। আচ্ছা, তার মানে তুমি দুজন 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষজনই ম্যাক্স লিমিট দিছে 10 দিন। এবং তুমি এবার একটু রিলেট করে দেখি, তোমাকে অনলাইনে স্যারেরা বা অফলাইনে স্যারেরা ভেক্টর কত মাস ধরে পড়াচ্ছে? হিসাব দাও দেখি, যোগ দাও দেখি। ভেক্টর 3 মাস পড়ানো লাগবে।
এটা 3 মাস পড়ানো লাগবে, নাইলে হচ্ছে ঝগড়া লাগে যাবে না, ঝগড়া করে যখন কারণ দেখো এখানে ডিবেট, এটা আজকে হবে না, ডিবেট না, আমি একদম ছোট জিনিস বলি। ভেক্টর পড়াতে পড়াতে বাচ্চাটাকে তোমার ডিফারেন্সিয়েশন পড়াইতেই হবে, কারণ ডিফারেন্সিয়েশন না পড়লে ফিজিক্সের প্রতিপাদনই সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভেক্টর 3 মাস পড়তে বলতেছেন। অবশ্যই, কারণ না হলে আই বেগ টু ডিফার, এখানে হলো হালকেনস্টাইনের সৌন্দর্য। আমরা কোনো মতামতকে না বলি না, প্রত্যেক টিচারের নিজস্ব আইডিওলজি থাকে, হ্যাঁ, কিন্তু কিছু আইডিওলজি ভুল, কিছু আইডিওলজি ঠিক, এটা হতে পারে। যেমন ভেক্টর তুমি আবার ভেক্টর করো এই জন্য বলতে না, তুমি আমার দরকার নাই, আমি বলতেছি, আমি এটা বলি। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কলেজে যাতাকলে অনেকে ধ্বংস হয়ে গেছে। কিভাবে ধ্বংস হয়ে গেছে? আমি কলেজকে খারাপ বলবো না, কলেজ অবশ্যই ভালো, স্যারেরা অবশ্যই ভালো, কিন্তু যাতাকলে ধ্বংস হয়েছে কিভাবে সেটা বলি। ইন্টিগ্রেশন পড়াবে, আচ্ছা তার আগে তো ডিফারেন্সিয়েশন পড়িয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ডিফারেন্সিয়েশন যখন শুরু করেছে ত্রিকোণমিতি ধরে নেই, ত্রিকোণমিতি জানে না, সে তাকে ডিফারেন্সিয়েশন ধরিয়েছে। কলেজের ইচ্ছা, এটা কলেজের ইচ্ছা। কেন ইচ্ছা? এটা মহান আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। ইভেন এরকম ঘটনাও আছে, এরকমও সাজেশন আমি পাইছি যে এসএসসির বন্ধটাতে ক্যালকুলাস করে ফেলো। আমিও করছি, যে ত্রিকোণমিতি জানে না, বিপরীত ত্রিকোণমিতি জানে না, তারপরে অনেক প্রকার পয়েন্টস জানে না, ফাংশনও জানে না, কিছুই জানে না, কিন্তু ও করতেছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা আসলে একটা আরেকটার উপর ওতপ্রোত ভাবে জড়িত। এই জন্যই কিন্তু সিলেবাসটা তোমার ওই জন্যই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন লাগতে দিচ্ছে। এটা তো মানে জেনতেন করে তো কেউ বইটা লিখে ফেলে না। ঠিক আছে, আচ্ছা কিছু জায়গায় বলি, কিছু বইতে, যেমন জটিল সংখ্যার অঙ্ক বা তোমরা কমপ্লেক্স নাম্বার যারা ইংলিশ ভার্সন আছে, তো এই কমপ্লেক্স নাম্বারের একটা অঙ্ক দিয়ে একটা ম্যাট্রিক্স বানিয়ে ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেওয়া আছে। এখন এই জিনিসটাও কিন্তু আমি অপছন্দ করি। আমি আমার মতে এই প্রশ্নটা থাকার কথা জটিল সংখ্যা চ্যাপ্টারে, জটিল সংখ্যার পরে গিয়ে, জটিল সংখ্যার শেষের দিকে এসে ওইটা থাকার কথা। না, এদিক থেকে কেতাব স্যারের বইতে একটা সম্ভাব্য ধাপ সময়ের সমাধান একটা আছে। ঠিক আছে, ওখানে হলো 2-3টা চ্যাপ্টার, এখন এটা পাহাড়ের মতন হয়ে গেছে। ওনার বইয়ের কিছুদিন উপরে, কিছু নিচে, মানে হঠাৎ করে সোজা, হঠাৎ করে কঠিন, হঠাৎ করে মাঝখানের একটা অঙ্ক। মানে কারেন্টলি যদি বলি, যে কোনো একটা রাইটারই ফলো করতে পারো, কেতাব রূপন্দি যেটাই তুমি ফলো করো, সাজেশন একটাই, যদি ইঞ্জিনিয়ারিং থাকে প্রত্যেকটা। আমার কাছে সাজেশন সিস্টেকের বইটা পড়া, এটা আমার ব্যক্তিগত। এনিওয়ে সিস্টেক ভালো। তো আমি সবসময় বলবো যে তোমরা লিঙ্ক ওয়েতে পড়াশোনাটা করবে। একটা মাঝখান থেকে একটা জিনিস আসলো, এটা নিয়ে টেনশনে পড়ে যাবো না যে আমি এটা তো পারি না, স্যারেরা আবার এটা এখানে করালো না। যেমন আমি যখন পড়াই, সাপোজ আমি ম্যাট্রিক্স পড়াচ্ছি, তো ম্যাট্রিক্স পড়ানোর সময় আমি ডেফিনেটলি ওই জটিল সংখ্যার ওই অঙ্কটা এখানে করাবো না। আমি এই অঙ্কটা ঠিকই করাবো, ঠিক জটিল সংখ্যা চ্যাপ্টারে গিয়ে আমি ওইখানে গিয়ে রেখে দিব। এখানে একটা কিছু বলি, যদিও একজনের মানে সুনাম হয়ে যায়, ব্যক্তিগত কারো শিকার ইচ্ছা থাকতে প্যারাল টেস্টটা দেখতে পারো উদ্ভাসে, যদিও এটা বলা হয়ে গেছে। না, অবশ্যই দেখতে পারো, যে কারণ ওইখানে বেসিক মানে প্যারাল টেস্ট যদিও উদ্ভাসে করছে, কিন্তু ওইখানে ওদের কোয়ালিটিটা ভালো করছে, ওটা গুছানো আছে। দুদিন পরে আমাদের প্যারাল টেস্ট আসবে, ওয়েট ফর দ্যাট। আমি দেখতে পারি, আমি কোনো ক্যাম্পিং করতেছি না, বাস্তব ইংলিশ ভার্সনে যে বইয়ের ডেফিসিটটা আছে, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এটা কভার, এটা কাজ হচ্ছে। আচ্ছা, অনেকে এসএসসির পয়েন্ট অনেক কম, 4 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং। 3 পয়েন্ট হলে ফার্স্ট অফ অল বইটা বসতে পারবে না, ইঞ্জিনিয়ারিং এ বসতে পারবে না সম্ভবত। 4 পয়েন্ট তো চাই অ্যাটলিস্ট, হ্যাঁ 4 পয়েন্ট চাই। যদি 4 পয়েন্ট হয়ে থাকে তাইলে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে কিনা, আপনাদের কি মনে হয়? আমি সবসময় একটা কথা বলি, আগের কথা একটু টানি, একটা জিনিস সবাই বলতেছিল, আমি একটু ডিফারেন্টলি বলবো, বিকজ আমি সারা জীবন একটা জিনিস করে আসছি, সেটা হচ্ছে ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অফ টাইম। আমার হাতে সময় আছে কয় মাস? 18 মাস। তাহলে 18 মাস মানে হচ্ছে 30 দিয়ে যদি গুণ করি, 3 18 54, তাহলে হচ্ছে 18 মাসে আমার অ্যাকচুয়ালি কতদিন সময় হয়? 540 দিন। তাহলে 540 দিনে আমি যদি প্রত্যেক দিন বাসায় 6 ঘন্টা করেও পড়ি, মানে হচ্ছে 3240 ঘন্টা সময় পাবো, ম্যাক্সিমাম 3240 ঘন্টা সময় পাবো। এখন বাচ্চাদের প্রথম সমস্যা, এরা হচ্ছে শুরুতে পুরা ক্যালকুলেশনটা করতে পারে না। ক্যালকুলেশনটা না করতে পারায় এরা যেটা করে, পদার্থবিজ্ঞান এটা এইরকম সাবজেক্ট, এখানে এত ঘন্টা দিব, কিন্তু ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি তখন ঘাটতি তৈরি হয়। সুতরাং আগেই টাইমটা অ্যালোকেট করতে হবে যে আমার টোটাল ফিজিক্সে আছে 20টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে আছে 10টা চ্যাপ্টার, ম্যাথে আছে 20টা চ্যাপ্টার, 50টা চ্যাপ্টার হয়ে গেল, বায়োলজিতে 20টা, 70টা চ্যাপ্টার। তাহলে এই 70টা চ্যাপ্টার প্লাস বাংলা, ইংলিশ, আইসিটি মিলিয়ে আমার সময় হচ্ছে সর্বোচ্চ 3500 ঘন্টা। তাহলে আমার এই সবকিছু মিলে যদি এরকম হয়, আমি একটা চ্যাপ্টারে হার্ডলি 40 ঘন্টা সময় পাবো, হার্ডলি 40 ঘন্টার বেশি একটা চ্যাপ্টারে দেওয়া সম্ভবই না। তাহলে 40 ঘন্টায় আমি এখানে কি বলবেন যে অনেক টিচাররা এক একটা
চ্যাপ্টারে লেকচারই রাখে এর চেয়েও বেশি আওয়ার্স। তো এটা তো টিচারদের সমস্যা। আচ্ছা, এটা টিচারদের সমস্যা, কারণ আমি হিসাব বললাম, আমার হিসাবকে কেউ ডিনাই করুক যে 18 মাস 540 দিন একটা বাচ্চা সবকিছুর বাইরে বাসায় 6 ঘন্টা করে পড়তে পারে, হিউজ ভাই। কোচিং ক্লাস বাদ দিয়ে 6 ঘন্টা বাসায় পড়ে, কি এটাকে বুঝতেছে কিনা আমি জানি না। এটা প্রথম দিকে শুনে মনে হচ্ছে 6 ঘন্টা কোনো ব্যাপার না, কিন্তু কোচিং প্রাইভেট বাদে কিন্তু বলতেছে। হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে বাসায়, তাহলে 3240 ঘন্টা সে পড়ার সময় পাচ্ছে। একটা চ্যাপ্টারে সে 40 ঘন্টার বেশি দিতেই পারবে না। এই জন্য আমার কথা খুব সিম্পল ভাই, তুমি প্রথমে হচ্ছে লেকচার নোটস গুলা পড়ো, যে স্যারের কাছেই পড়ো, অনলাইনে যার কাছেই পড়ো, লেকচার নোটস। সেকেন্ড স্টেপে আসতে হবে, আই বেগ টু ডিফার, মূল বই পড়ো। লেকচার নোটস মানে হচ্ছে ওই মূল বই থেকেই তো লেকচার নোটসটা তৈরি হয়ে যায়, তাই না? সেকেন্ড স্টেপ হচ্ছে বোর্ডের সিকিউ আগে সলভ করো ভাই, কারণ তোমরা অনেক ম্যাথ করো, টেস্ট পরীক্ষার পরে সিকিউ সলভ করতে পারি না। মনে করেন আইআইটি জেই অনেক করে আসছে, মানে বুম বাং হ্যান ত্যান করে দেখে পারি না, বোর্ডের একটা কোশ্চেন দিছি আটকে গেছে। হ্যাঁ, সো স্টেপ 1 হচ্ছে বইটা পড়া বা কনসেপ্ট পড়া, স্টেপ 2 হচ্ছে বোর্ডের সিকিউ সলভ করা, স্টেপ 3 বোর্ডের এমসিকিউ সলভ করা। এরপরেও যদি তোমার 40 ঘন্টার মধ্যে টাইম থাকে তাহলে অ্যাডমিশনের কোশ্চেন করা। এরপরে টাইম থাকলে তুমি যা ইচ্ছা তাই পড়ো ভাই। এবং আমি এখানে যদি বলি, আপনার কথা যদি শেষ না হয়ে থাকে তা বলি, এই কয়েকটা ধাপের ক্লাস একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছে। একটা মাত্র প্রোগ্রাম, একটা মাত্র পেমেন্ট, এজ 30 EDGE 30 কুপন ইউজ করলে 30% ডিসকাউন্ট। ঠিক আছে? হ্যাঁ ভাই বলো। এরপর তুমি সেকেন্ড কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেন আমি তার আগে 3টা কোশ্চেনের একসাথে অ্যানসার দেই। অনেকে বলছে কলেজের বুক লিস্ট শিট, মনে রাখতে হবে কলেজের বুক লিস্ট ফলো করা। তোমার কি আর যা চেক করবে তুই কি বই কিনছিস দেখা দেখি, আর নাকি তোমার কোন কলেজে এরকম লেখা আছে যে না আমি যদি অন্য একটা রাইটার পড়ি তাহলে আমি কলেজের পরীক্ষা পারবো না, মানে কলেজে বলছে তখন তাহলে ইসাক পড়লে মনে হয় কোশ্চেন আমি অ্যান্সার পারবো না। এটা কোনোদিন সম্ভব? এক একটা সাবজেক্টে 16-17টা রাইটার আছে, তাও তো অনেক এক এক কলেজে এক এক জিনিস পড়ে, পোলাপান 3-4 রকমের বই পড়ে যায়, অ্যাডমিশনে কোনো ঝামেলা হয় না। তো যেগুলো মেইন রাইটার, ইসাক, তপন, হাজারি, তারপর কি বলে হলো কবির, তারপর ধরো ওই যে আরে কেতাব স্যার, আজমল স্যার, হাসান স্যার, এগুলা অ্যাজ অলওয়েজ কাল্ট ক্লাসিক। ঠিক আছে? এগুলার বাইরে পড়াটা সাজেস্টেড না। যদি তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তাহলে তো আরো না। ঠিক আছে? যদি তুমি ভার্সিটি অ্যাসপিরেন্ট হও তার আরো না। আর ইঞ্জিনিয়ারিং তো পুরো ডিফারেন্ট ডাইমেনশনের গেম, এখানে তোমাকে 3-4টা রাইটার ম্যাথ করেই যেতে হবে ম্যানুয়ালি হাতে লিখে। তুমি মানে হচ্ছে যেটা সেকেন্ড মানে আসল কোশ্চেন যেটা ছিল 3.5 বা 4, তাহলে সেই ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবে কিনা? হ্যাঁ, আমি অ্যানসারটা এইভাবে দিয়ে দিই। প্রিপারেশন তো ভাই একটাই, তুমি মেডিকেল পড়তে যাও, ডিউ পড়তে যাও, ওয়েট পড়তে যাও, কে কইছে তোমার প্রিপারেশন 2টা? সবগুলোর জন্য সেম প্রিপারেশনে তুমি পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, শুধুমাত্র মেডিকেলের জন্য যে প্রিপেয়ার্ড হবে সে হয়তো বা একটু এক্সট্রা ম্যাথ কম করবে, কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন এখন তুমি দেখো লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখো। আমি শেষ করার পর তুমি যা ইচ্ছা তাই বললো, কারণ আমি 2 জায়গায় চান্স পেয়ে আসা মানুষ রে ভাই। আমি ওইভাবে পড়ছি, আমি 3 জায়গায় আমি তো পরীক্ষাই দিই না, কারণ তোমার মতো আমি সিট নষ্ট করি। আমি তাহলে 15 জায়গায় শোনো আগে যে দেখো, তোমার এই মুহূর্তে এইচএসসি পরীক্ষায় যাতে 90+ নাম্বার থাকে সেটার প্রিপারেশনটা আগে নিতে হবে। 90+ পাওয়ার জন্য তুমি কি করতেছো? কনসেপ্ট গুলা পড়তেছো, সিকিউ সলভ করতেছো, এমসিকিউ সলভ করতেছো। ইনশাআল্লাহ এতে যে কোনো অ্যাডমিশন টেস্টে 60% তোমার প্রিপারেশন হয়ে গেছে ভাই। এবার এগ্রি 60% হয়ে গেছে। এরপর তুমি টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে তোমার যেদিকে ঝোঁক বেশি সেটা নিয়ে আরেকটু আগে যাও, হয়ে গেছে ইনশাআল্লাহ। এত প্যারা কেন খাও তোমরা? আচ্ছা, সাজ্জাদুল হোসেন সিফাত পাগলি হয়ে গেছে যে ও ফাইন্যান্সিয়াল জন্য গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছে, এন্ড ওর স্যার অনেকগুলো রুল ধরাই দিছে, এখন ও কি করবে? রিফাত আর স্প্যাম করিও না, রিফাত না সিফাত, আর স্প্যাম করিও না। কথা হলো যে দেখো, কিছু কলেজ আছে যারা হুদাই স্ট্রিক্টনেস দেখায়, আবার কিছু কলেজে আছে স্ট্রিক্টনেসটা মানায়। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, স্ট্রিক্টনেসের ভাই আপনি এনডিসি না? এইসব মানুষজনের সাথে কথা বলে নন এনডিসি গ্যাং, আমরা নন এনডিসি গ্যাং। যাই হোক, এনডিসি কিন্তু খুব স্ট্রিক্টনেস আছে। হ্যাঁ, এই স্ট্রিক্টনেসটা এনডিসি কে শোভা দেয়, কারণ এনডিসির পোলাবান ওই অনুযায়ী পড়াশোনা করে, তার ক্লাসও ওই ক্যালিবারের আছে যে পোলাবান শুধু কলেজে ক্লাস করে ভালো করে। এখন ধরো তুমি ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়ো, সেই কলেজে না, এটা অ্যাকচুয়াল জায়গা। হ্যাঁ, আমি বলি ঘুঘুডাঙ্গার মানুষের প্রতি আমার কোনো খারাপ কোনো ধারণা নাই, কলেজটা ভালো হইতে পারে। আমি জাস্ট উদাহরণস্বরূপ বুঝাচ্ছি মফস্বলের শহর হিসেবে। হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কোনো কলেজ কোনো বিশ্ববিদ্যালয়, আচ্ছা, তো ধরে নাও তুমি মফস্বলের একটা কলেজে পড়ো যেখানে টিচাররা কলেজে শুধুমাত্র আসে বেতন তুলতে, ক্লাস কেউই নেয় না, ক্লাস জাস্ট ঠেকায় পড়ে ঢুকে মানে জাস্ট ঘন্টাটা দিলে বের হয়। এই কলেজে যদি এখন তুমি স্ট্রিক্টনেস ফলো করতে চাও, যেমন আমাদের একজন স্যার ছিলেন,
ওনার প্রতিদিন ক্লাস করা লাগবে, প্রতিদিন নাকি যে প্র্যাকটিক্যাল করা লাগবে, নাইলে নাকি প্র্যাকটিক্যাল সাইন দিবে না। আরে ভাই এদিকে কলেজে পুরো এখন আমি হেয়ার ক্লাস করার জন্য ওখানে যে 5 ঘন্টা রাখবো নাকি? এত হয় না। তো এই জন্য আমরা পরে ক্লাস করি নাই, প্র্যাকটিক্যাল পরে সাইন করছে কি জানেন ভাই? আমি নিজে আমি নিজে সাইন, আমি তো দিনাজপুর ফার্স্ট হয়েছি, আমি বলতে সাইন নকল করো। আমি জাস্ট আইরনিক্যালি একটা উদাহরণ দিলাম যে তুমি তাহলে কিভাবে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হইলে? আমি বলি ভাই আমার ম্যাথ প্র্যাকটিক্যালে 5 মার্ক কম দিছে, আপনি জানেন? 20 দিয়েও আমি 1211 পাই দিনাজপুর বোর্ডে, 5 দিলে 1216 পাইতাম। যাই হোক, আমরা সেটা প্রমোট করছি না, বাট বুঝাচ্ছি যে যেই কলেজে স্ট্রিক্টনেস মানায় না, অযথা স্ট্রিক্টনেস এর কারণে ওই কলেজে ভর্তি হবে না। আমি স্বীকার করেছি এটা, কিন্তু কিছু প্রাইভেট কলেজ আছে আবার অনেক টাকা, মানে মাসে লাখ টাকা বেতন নেয়, ক্লাসও নেয় শীত, আবার মনে করেন সকালবেলা ঢুকায় এসি রুমে, আর এসি রুমে ঢুকায় মনে করেন সারাটা দিন পড়াচ্ছে। হ্যাঁ, এগুলা কলেজ অ্যাভয়েড করবা। মনে রাখবে এইচএসসির পড়াশোনা মেজরিটি হলো সেলফ স্টাডি, নিজেকে পড়তে হবে। মেজরিটি 90% অন 10% এদিকে দেশি মুরগি ফার্মের মুরগি বানাই দিতেছে। হ্যাঁ, এরকম যে মানে জাস্ট ওই পোলাপান গুলা টাইনে টুনে ওদেরকে এমন পড়ে যে এইচএসসি তে 5 পাবে, কিন্তু তোমার অ্যাডমিশনের দায়ভার কে নিবে বলো দেখি? এখন এইচএসসি তে 5 এ কষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাচ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, 27 এর একাডেমিক কোর্সে বাংলা সাবজেক্টের জন্য এক্সাম অ্যাড করলে ভালো হয়। ওয়াজিদ এটা লিখেন তো, বাংলা এক্সাম লিখেন তো ভাই। বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে আসছে, কিন্তু আমি ইংলিশে মোটামুটি ভালো, আমি কি পারবো ভাই বলেন? বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে এসছো, ইংলিশে যদি ইংলিশ ভার্সন থেকে ইংলিশে এসে পারে মানুষ, তাহলে তুমি বাংলা ভার্সন থেকে এসে পারবে না এমন কোনো কথা নাই। কারণটা হচ্ছে যে এখানে শুধু টার্মিনোলজি গুলো ইংলিশ, এবং এই টার্মিনোলজি গুলো অনেকগুলো তোমরা বাংলাতেও ইংলিশে পড়ে এসছো, ঠিক আছে? যেমন তোমরা কেউ দিক রাশি বলো না, সবাই বলো ভেক্টর, সো লাইক দ্যাট। তো এটা আসলে ইট ইজ লাইক মানে কিছু ওয়ার্ড শিখার লাগে, পারপেন্ডিকুলার, প্যারালাল। আমি বাচ্চাদেরকে এখন একটা দাবি করি। হ্যাঁ শিওর। কি দাবি? আপনারা ইংলিশ ভার্সনের জন্য যে কোর্সটা নামাচ্ছেন, ওইখানে যত বৈজ্ঞানিক টার্ম আছে বাংলায়, এই টার্মগুলো ট্রান্সলেশন করে একটা শীট দিয়ে দেন। শীট অলরেডি বানানো আছে, আইওটির বইতে বানানো আছে। আমরা কালকে এটা ফ্রিতে দিচ্ছি, যাও আলকেনস্টাইন ইভি সেগমেন্ট থেকে, প্লাস মন্দির ভাই এটা আপনাকে রিভিউ করাবো। জি, কাল ইনশাআল্লাহ এই উইকের মধ্যে ফ্রিতে এই প্রত্যেকটা টার্ম পাওয়া যাবে। প্লাস এটা আইওটির কাজেও লাগবে, এমএসটির কাজেও লাগবে। একটা ডিকশনারি করা দরকার। হ্যাঁ, একটা ডিকশনারি করা দরকার, মেরকারি ডিকশনারি, সায়েন্টিফিক টার্মের ডিকশনারি। আচ্ছা, একজন বলছে ভাই ডিআরএমসি তে গিয়ে ভুল করলাম নাকি? মনে রাখতে হবে কোনো কলেজ খারাপ না। আবারও বলি, আবারও ওই জিনিসটা উল্লেখ করি, কোনো কলেজ খারাপ না। তুমি অ্যাজ এ স্টুডেন্ট ভালো বা খারাপ, অর্থাৎ কলেজকে তুমি এনডিসি থেকে অসংখ্য স্টুডেন্ট আছে একদম ধ্বংস হয়ে গেছে, মফস্বল থেকে আসছে ঢাকা শহরে, সামলাইতে পারে নাই শহরটাকে। হ্যাঁ, ধ্বংস হয়ে কোথাও চান্স পায় নাই, এডিক্টেড হয়ে একদম নষ্ট হয়ে গেছে। আবার অসংখ্য স্টুডেন্ট আছে যারা ধরো একদম একটা অজপাড়াগার কলেজে পড়ছে, কিন্তু একদম লাইফে শাইন করে গেছে। কলেজকে কিভাবে ইউজ করবে ইট ডিপেন্ডস অন ইউ। তুমি খারাপ, কলেজ না। আচ্ছা, এরপরে আসি ভাইয়া, শুরু থেকে কিভাবে মেডিকেল প্রিপারেশন নিব? মূল বই মুখস্থ করার দিকে ফোকাস দাও, ইম্পর্টেন্ট লাইনগুলো মুখস্থ। ওয়ার্ডটা ইউজ করতেছি স্পেসিফিক্যালি। মেডিকেলে অ্যানালাইজিং পাওয়ার কম হয়। যেমন আমি তোমাকে সিম্পলি উদাহরণ দিই, মেডিকেল নিয়ে অনেক অনেক বুঝুমবাজি আমি তোমাকে দিতে পারে, সিম্পলি বুঝাই। ধরো শফিক ভাই গেছে ডাক্তারের কাছে, হ্যাঁ, শফিক ভাই একটা প্রবলেম বলছে। এখন ওখানে ডাক্তার কি বসে ক্যালকুলেশন করুন, কি হইতে পারে, চলুন গুগল করে দেখি, ক্যালকুলেটরটা বের করে, এরকম না। ওনাকে ইনস্ট্যান্ট কিছু উদাহরণের উপর, ধরো না ইমার্জেন্সিতে একটা রুগী আছে, হ্যাঁ, সাডেন মরে যেতেছে, এখানে কি তুমি বসে অ্যানালাইজিং করবা নাকি তোমার এক্সপিরিয়েন্স থেকে তোমার একটা তথ্য থেকে ডিরেক্ট অ্যান্সার দিবা? মেজরিটি অফ দ্য টাইম মেডিকেল ডিসিশন গুলো হয় র্যাপিড। এই জন্য ডাক্তারদেরকে প্রচুর পড়তে হয়, প্রচুর মনে রাখতে হয়। কয়টা ডাক্তার ওষুধের নাম কি গুগল করে লাগে ডাক্তাররা, নাকি ঠাক করে একটা ওষুধের নাম লাগে? কেমনে লাগে? তাদের মুখস্থ পাওয়ারটা ওই লেভেলে, প্লাস অ্যানালাইজিং পাওয়ারও লাগে। সো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন মেজরিটি অফ দ্য টাইম ইয়েস অর নো। মূত্রনালীর দৈর্ঘ্য কত, এখানে কি ক্যালকুলেট করবা বসে, নাকি চিত্র আট করে মাপ বা স্কেল দিয়ে দেখি 8 নাকি 12? নিজেটা কাটে মাপ। আচ্ছা, তো এখানে আমি একটা কথা বলে দিয়ে দিই, সেটা হচ্ছে যারা মেডিকেল স্টুডেন্ট এখন থেকে আছো, প্লিজ 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 বায়োলজি বইটাকে আন্ডারলাইন করে করে পড়তে থাকো পেন্সিল দিয়ে, এবং এই পেন্সিল দিয়ে আন্ডারলাইন গুলো কয়েকদিন করে মুছে আবার নতুন করে আন্ডারলাইন করবা। কারণ হচ্ছে তুমি যখন তৃতীয়বার একই লাইন পড়বা, তখন তোমার কাছে মনে হবে এইটা কি ওয়ার্ড না, ওইটা মূল ওয়ার্ড, ওই ওয়ার্ডটা মনে রাখতে হবে। সো এইভাবে পড়ো কেমিস্ট্রি এবং বায়োলজি এবং সকালে। আরেকজন বলতেছে যে ভাইয়া কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে এক্সাম দিবে, তা তো আলহামদুলিল্লাহ রে, এটা তো ভালো কলেজ যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়াচ্ছে। মেজরিটি কলেজ কি করে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। এখন কথা হলো ফার্স্ট ইয়ারে তুমি ভাই অনেস্টলি বলুন তো, সবচেয়ে বেশি কঠিন চ্যাপ্টার গুলো সেকেন্ড পেপারে না? বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড পেপারে কিন্তু কঠিন চ্যাপ্টার গুলো বেশি, ফার্স্ট পেপারের চ্যাপ্টার গুলা
সার্ফেস লেভেলে। সেকেন্ড পেপারে একে তো কঠিন চ্যাপ্টার, দুইয়ে সেকেন্ড ইয়ারে তোমার টেস্ট আছে, প্রি টেস্ট আছে, টেস্ট সলভিং আছে, প্রি অ্যাডমিশন আছে, মেলা কিছু আছে ভাই। এবার একে কঠিন চ্যাপ্টার, দুইয়ে সময় কম, তাহলে কেমন হয়? তাহলে হয় না। ইভেন মেজরিটি পোলাপান তোমরা এতটাই খারাপ যে তোমরা ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারে সবগুলো চ্যাপ্টার শেষ করো না। আমরা এখন 26 ব্যাচে শুনতেছি মেজরিটি পোলাপানের 10-12টা চ্যাপ্টার হয়েছে, হাইয়েস্ট চ্যাপ্টার 24টা। এখনো ওর পরীক্ষা কিন্তু 27 সালে, এই কয়টা দিন পরে, কিন্তু মাসে শুরু হয়েছে, বছর হিসাব আর নাই। সেই জন্য দ্রুত সিলেবাস আগাবো। ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার নেই। তুমি চিন্তা করবা তোমার ফিজিক্স সাবজেক্ট, তোমার কেমিস্ট্রি সাবজেক্ট, তোমার ম্যাথ সাবজেক্ট, তোমার 24টা চ্যাপ্টার ম্যাথ কমপ্লিট করতে হবে, ফিজিক্স 24টা, কেমিস্ট্রি কত, কেমিস্ট্রি মানে 11টা, ভুলে গেছি, 10টা, ঠিক আছে, এরকম আর কি। তোমাকে 2টা পেপার মিলে একটা সাবজেক্ট চিন্তা করবা। লাস্ট বাট নট লিস্ট, আমরা এখন সর্বশেষে যেটা জানতে চাবো, আপনারা অনেক সিনিয়র মানুষজন আছেন, আমরা এখান থেকে এদিকে যাব, কলেজের প্রথম দিনের অনুভূতিটা শেয়ার করবেন। মনে হবে your first day at your college. মনির ফিজিক্স এমপি। তো 24 বছর আগের কাহিনী খুব বেশি মনে নাই, শুধু মনে আছে হচ্ছে ক্লাসে গেলাম, যার পরে আমাকে একটা অস্থায়ী রোল নাম্বার দেওয়া হলো। সেই রোল নাম্বার অনুযায়ী একটা সিটে বসলাম। আমার পাশে একটা খুব ভদ্র মতন ছেলে বসলো, হিল্লোল নাম করে। তো পরে হচ্ছে ও এখন আইটি টিচার, ওর সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব হলো। তারপর স্যাররা আসলেন, কিভাবে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সিটে কিভাবে বসতে হবে, আগু কিছু কিভাবে করতে হবে। তবে একটা জিনিস এখনো খেয়াল আছে, এটা আমি বলবো, বিশ্বজিৎ স্যার কিছু কথা বলছিলেন, এটা আমি সবার উদ্দেশ্যে বলবো। আমাদের ম্যাথ ক্লাসটা শুরু করছিলেন বিশ্বজিৎ স্যার। উনি ক্লাসে এসে প্রথমে আমাদেরকে বললেন যে বাবারা, তোমরা অনেক দূর থেকে আসছো, আবার অনেকে অনেক জার্নি করে ক্লাসে আসবা, ক্লাস শেষে আবার প্র্যাকটিক্যাল থাকবে, দিনের একটা লম্বা সময় তোমাদের শরীরটা ঘামবে। তো তোমরা সব সময় 2 সেট আন্ডার গার্মেন্টস রাখবা, 1 সেট না। তুমি বাসায় যে প্রথম কাজ হবে তোমার ভিতরের স্যান্ডো গেঞ্জি এবং আন্ডারওয়্যার এটা ধুয়ে দেওয়া। কেন? তুমি যাতে পরের দিন ফ্রেশ একটা আন্ডার গার্মেন্টস পরে আসতে পারো, যাতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়। বেশি করে পানি খাবা, পারলে ছাতা রাখবা। আমি মুগ্ধ হয়ে ছাদের দিকে তাকাইছিলাম, একটা ম্যাথ টিচার ঢুকে সে প্রথমে আমাদেরকে শেখাচ্ছে কিভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হয়, এবং রেসপেক্ট ফর হিম। এখনো স্যার আছেন নর্ডেন কলেজে, যারা স্যারের ক্লাস পাবা, আমি বলবো যে উনি যেভাবে আমাদেরকে ধরে ধরে ম্যাথ শিখাইছেন, মানে আমার ফিজিক্সের ডেভেলপমেন্টের পিছনে যদি আমি 2 জন লোকের ক্রেডিট দেই, বিশ্বজিৎ স্যারের ক্রেডিট আমি সবার আগে দিব। কেন দিব? উনি প্রথম 2 সপ্তাহ আমাদেরকে ফাংশনের লেখচিত্র এবং ক্যালকুলাস শিখিয়েছেন, ডিফারেনশিয়াল ক্যালকুলাস। উনি বলছিলেন যে তোমাদের ফিজিক্সে যেগুলো লাগবে, এই জন্য আমি এগুলো আগে পড়ায় রাখতেছি। সো এই ছিল আমার প্রথম দিনের অ্যাকচুয়ালি ইন শর্ট এক্সপেরিয়েন্স। এবার হলো মনির ভাই ম্যাথ। আচ্ছা, আমি তো ঢাকা কলেজে পড়েছি। এখন ঢাকা কলেজে পড়ার কোনো অভিযোগ নাই, বাবার ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল আসলে, আর ফাঁকিবাজি করা যাবে এটা একটা ব্যাপার। তবে ঢাকা কলেজে গেলাম প্রথম দিন, আমার লোকেশনটা পড়লো হচ্ছে, আমার রুমটা পড়লো হচ্ছে গ্যালারি 2। ওখানে আবার গ্যালারিতে ক্লাস হয়, এটা তো আগে জানতাম না, যেখানে ভিতরে গ্যালারি। হ্যাঁ, গ্যালারিতে আমি পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এরকম স্টেজের মতো। পরে চারদিকে গ্যালারির মতো, মাঝখানে সেন্টারের মধ্যে স্যার, ঠিক আছে, উপর থেকে গ্যালারি থেকে সবাই দেখতেছে। তো গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে বসলাম। তো বসার পরে প্রথম ক্লাসটা ছিল বাংলা ক্লাস। তো ম্যাডাম আসলো, ম্যাডামের নামটা বলবো না, যাই হোক ম্যাডাম আসলেন। তো উনি একটা অ্যাডভাইস দিলেন যে সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তোমাদের তোমরা অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তোমাদের একটা খারাপ দিক আছে। খারাপ দিকটা কি, যেটা পাবলিকলি বলে দিই, সেটা হচ্ছে তোমরা গিয়ে ইডেন কলেজের পাশে বসে থাকো, তোমরা গিয়া ওই ইয়েতে বসে থাকো, যে কি বলে সিটি কলেজের পাশে, তখন সিটি কলেজ গার্লস ছিল, তো ওইখানে, হ্যাঁ, তো ওইখানে গিয়ে তোমরা বসে থাকো, হ্যাঁ, এটা করবো না। আর কে লাল খাম, এখন কে লাল খাম দিল আর কে নীল খাম দিল, এইটা দেখবা না, কোনো খামই নিবা না, আর কোনো খাম নিবা না, এবং এইসব মানে এইসব পথযাত্রা করবা না, তাহলে ঠিক থাকতে পারবা। আর এরপরে হচ্ছে যে ভার্সিটিতে যাও, ভালো জায়গায় পড়াশোনা করো, তখন এখান থেকে আসলে কি শিখলাম, যুগে যুগ বদলাবে, বাট মেন উইল বি মেন, ঠিক আছে। আচ্ছা, আমার কলেজের প্রথম দিনের গল্প, আমি তো সম্ভবত কলেজে প্রথম দিন যাই নাই, বুঝছো। আমি কলেজে কোনো কালেই অ্যাটেন্টিভ ছিলাম না, কোনো কালেই যাইতাম না। যেদিন প্রথম গেছিলাম ওই দিন সম্ভবত আমি দিনাজপুর সরকারের একদম পিছনের দিকে বসছি। তো আমরা আবার কয়েকজন ছিলাম বন্ধু, যারা আমরা ভালো স্টুডেন্ট, আমরা জানি কলেজে কোনো ক্লাস হয় না। আমি জানি না এখন সরকারি কলেজের কি অবস্থা, বাট তখন ক্লাসটা ওরকম হইতো না। আমরা হলো পিছন দিকে বসে বসে ম্যাথ করতেছিলাম, ঠিক আছে।
ম্যাথ করতে করতে ঘন্টা দিয়ে দিল। দেন আমরা হলো যখন আমাদের কাজ টাজ হয়ে যায় আমরা খুব সিভিয়ার শয়তানি করতাম, মানে ধরেন পিছন থেকে চিল্লাচিল্লি করে আর সামনে একজন কাকে মানে আমি কলেজে খুব বড় একটা নিউসেন্স ছিলাম, ঠিক আছে। আমি যদিও খুব ভালো স্টুডেন্ট ছিলাম, বাট আমাকে কলেজের ক্লাসরুম থেকে অ্যাটলিস্ট 8 থেকে 9 বার বের করে দিয়েছে, হ্যাঁ। বাট তারপরে মনে করো কলেজের রেজাল্ট দেওয়ার সময় দেখা আমি সামনে, ঠিক আছে। অলিম্পিয়াড দিলে আমি আবার সামনে। তো এইখান থেকে আমার একটা পরিচয় ছিল। বাট আমার মেমোরি আসলে আমি বুয়েটের প্রথম দিন ক্লাস করতে যাইনি, আমি গেছিলাম কয়েকদিন লেটে। হ্যাঁ, আমি আসলে কোনো কালেই ইনস্টিটিউশনের সাথে ওভাবে কানেক্ট ছিলাম না, আমি জানি না কেন, বাট আমার আসলে ইনস্টিটিউশনের সাথে কানেকশন হয় না, এই জন্য আসলে বুয়েটের এই দুর্ঘটনা ঘটেছে। যাই হোক, লেটস ফরগেট দ্যাট, আমরা সুমিত ভাইয়ের কাছে চলে আসি। আমার কলেজটা আসলে ভালো ছিল না, মানে ছিল বিডিআর কলেজ। ওইখানে প্রথম দিন ক্লাসে মনোযোগ দিই নাই, তবে প্রথম দিন শেষের দিকে ম্যাথ ক্লাসে স্যার একটা কথা বলছিল যে ভালো ম্যাথ পারে সে বুয়েটে চান্স পাবে, এবং ম্যাথ যে ভালো পারে ফিজিক্সও ভালো পারে কেমিস্ট্রি ভালো পারে, আমার বিশেষ হয় নাই। কিন্তু পরে বিশেষ হইলো যে না আসলে ম্যাথ পারলে আসলে সবকিছু অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, একটা কথা আমার বলা হয়নি, বলে দিই পাশে ইন্টিগ্রেশনের জন্য আসলে কি করা উচিত সেটা একটু বলে দিই। তোমরা টাইপ ওয়াইজ করবে সব অঙ্ক, টাইপ ওয়াইজ যদি এক একটা অঙ্ক টাইপ যে টাইপটা কঠিন যদি 10টা অঙ্ক করো এবার টাইপ ওয়াইজ করতে থাকো, তাহলে ইন্টিগ্রেশন একদম ভালো হয়ে যাবে। তোমরা যদি এভাবে যদি র্যান্ডমলি অঙ্ক সলভ করো তাহলে তোমার প্র্যাকটিস হবে, কিন্তু অঙ্কের স্কিলটা হবে না ভালো মতন। যদি তোমার টাইপ ওয়াইজ করো, টাইপ ওয়াইজ করার পরে যে টাইপটা কঠিন ওই টাইপের অনুযায়ী পারলে 8-10টা অঙ্ক করে ফেলাবা। এই আমার এতটুকু বলা। আচ্ছা শফিক, আমার বন্ধু মানুষ, আমি ওকে একটা প্রশ্ন করতে চাই। যেই সব ইন্টিগ্রেশন পৃথিবীতে এখনো কেউ সলভ করতে পারে না, সেই ইন্টিগ্রেশন গুলো কি তুমি দুই একটা সলভ করার টার্গেট নিচ্ছ কিনা? আসলে ইন্টিগ্রেশন করার কিছু আর্ট আছে। একটা হইছে ইন্টিগ্রেশন দুই রকম, একটা হইছে গিয়া এন্টি ডেরিভেটিভ, ডিপ্লোমা পারে না পারে না। জি 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 জি, I shouldn't have said that. I shouldn't have said that. না একটা হলো আইন ছিল ডিপ্লোমা আমাদের আইন না, আই এম সরি। অবশ্যই না অবশ্যই এটা ভালো। আমি একটু কথা বলি। হ্যাঁ, দুইটা আচ্ছা দিয়ে এখানে দুইটা কোশ্চেন করছে, একজন কোশ্চেন করছে, এই কোশ্চেনটার অ্যানসার আমি একদম পার্সোনালি দিব। এই কারণে কোশ্চেনটা আসছে, ভাইয়া অনেকের 2-3 চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এখন আমরা কি করব? অ্যানসারটা আমি পার্সোনালি দিব। আমি নটরডেম কলেজে ফার্স্ট দিন ক্লাস যখন করতে যাই, এইচএসসির একটা বই আমি খুলে দেখিনি। আমার সারা জীবনের মটো ছিল আমি ক্লাস 9 এর পরীক্ষা দিলাম কেবল, ক্লাস 10 এ উঠি নাই, তাহলে ক্লাস 10 এর বই এখন আমি কেন পড়বো? হ্যাঁ, আমি তখন পড়তাম, অনেক কিছুই পড়তাম, বাট একাডেমিক পড়ালেখার বেলায় আমার মটো ছিল আগায় থেকে লাভ নাই, তাতে একটা জটিলতা আছে। জটিলতা কি? যে অলরেডি 2-3 চ্যাপ্টার পড়ে আসছে না, ও দেখা যাবে প্রথম দিকের ক্লাসে একটু আনঅ্যাটেন্টিভ থাকবে, কারণ আরে আমি তো বিশাল জ্ঞানী হয়ে গেছি, আমি তো পারি। ওর কিন্তু এই যে গাড়ির চলাটা একটু কমে যাবে, এরপর যতদিনে তুমি গিয়ার আপ করবা দেখবা ও গিয়ার আপ করতে ঝামেলায় পড়তেছে। সুতরাং এটা ছিল একটা কোশ্চেনের অ্যান্সার। আর আরেকটা কোশ্চেন এখানে করছে একজন, আমি বলতেছি। হ্যাঁ ভাই, 4th সাবজেক্ট হায়ার ম্যাথ নিব না বায়োলজি নিব? এটা একটা ভালো কোশ্চেন। আমার 4th সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ, আমার বায়োলজি কম্পালসারি ছিল, বাট আমি ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাস করা। সো এখন ব্যাপারটা হচ্ছে 4th সাবজেক্ট কে কোনটা নিবা এটা তার চয়েস। যদি তোমার ম্যাথ কঠিন লাগে, যে না ম্যাথ করতে আমার কঠিন লাগতেছে, বায়োলজি আমি ইজিলি পড়তে পারি এবং অ্যাকচুয়ালি ডিউ বা মেডিকেলের দিকে যাওয়ার আমার ইচ্ছা, তাহলে তুমি 4th সাবজেক্ট হিসেবে ম্যাথ কম্পালসারি না নিয়ে অপশনাল হিসেবে নাও। কিন্তু তোমার যদি টার্গেট হয় ভাইয়া বা আপু ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, ভুলেও তুমি 4th সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথ নিও না। কেন? কারণ তোমার ইঞ্জিনিয়ার হওয়ার বেলায় তোমার হচ্ছে আগে ম্যাথের দক্ষতাটা অনেক জরুরি। আর আরেকটা জিনিস অ্যাড করি, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 4th সাবজেক্টের বদলে অন্য একটা সাবজেক্ট দাগানো যায়। এখন তুমি যদি কম্পালসারি হিসেবে বায়োলজি নিয়ে ফেলো একবার, ডিউর ভর্তি পরীক্ষায় তোমাকে বায়োলজি দাগাইতেই হবে, কিছু করার নাই। এখন আরেকটা ভুল কাজ আমি কিছু বাচ্চা কাচ্চাকে করতে দেখছি, ম্যাথ বাদ দিয়ে সায়েন্স পড়ে। আমি এরকম বাচ্চা কাচ্চা পাইছি, ম্যাথ নাই কিন্তু সায়েন্স। আর অনেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ও পড়া নাও। আমি বলি শুনো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এসব নিও না, যে সকল জায়গায় রিসোর্স কম এরকম সাবজেক্ট নিতে হয় না। এবার আমি তোমাকে খুব ইজি করে একটা ইকুয়েশন বলে দিই, যে সাবজেক্ট বেশি পারবা সেটা মেইন, যে সাবজেক্ট কম পারবা সেটা ফোর। চেস, কোনো ডিসকাশন নেই এখানে, আর কোনো ডিসকাশন না, এই রুলে ফেলাও দেখবো সবগুলা হয়ে যাবে, ঠিক আছে? আর কথা হলো যে এই যে মেইন ফোর্থ নিয়ে যে দাপাদাপি করতেছো, হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট হইতে চাও, তোমার কি কোনো একটা সাবজেক্টে মিস গেলে সমাজ তোমাকে ছেড়ে কথা বলবে, এ গোল্ডেন পাইস নাই, এ গোল্ডেন পাইস নাই, এই দিয়েই তো বারান দিয়ে নাই করে দিবে।
সো তুমি যেটাই মেইন ফোর ডাজন্ট ম্যাটার, ধরে নাও সিলেক্ট করে ফেলছি একটা, ধরে নাও যে তুমি বায়োলজি নিয়ে ফেলছো, ধরে নাও তুমি বুয়েটে দিচ্ছ, ডাজন্ট ম্যাটার, তোমার দরকার সব সাবজেক্ট 90 আপ চাই, শেষ। এই ইকুয়েশনে দৌড়াইতে থাকবা। ওকে, আচ্ছা, সো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে বা প্রায় শেষই বলা যায়। আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে যারা ভর্তি হতে চাও এজ 30 কুপন ইউজ করবা। বর্তমানে এটা আমি কনফিডেন্টলি আল্লাহর রহমতে বলতে পারি, এজ কোর্সের টিচার প্যানেল অনলাইনে মোস্ট সিনিয়র এবং মোস্ট এক্সপিরিয়েন্স টিচার প্যানেল। অর্থাৎ আমরা গত কয়েকদিন আগে আরো একজন ভাইকে আনছি, শিপলু ভাইকে, যিনি হলো বুয়েট 95 ব্যাচ, 96 ওকে, আরো সিনিয়র, মানে 2 দিন পরে যে আবার কাকে নিয়ে আসে আল্লাহ ভালো জানে। সো মোস্ট সিনিয়র মানুষজনকে নিয়ে আসার রিজন হলো যে তাদের উইজডম গুলা, তাদের একের পর এক ব্যাচকে দেখে যে লার্নিং গুলা, সেগুলো যাতে তোমরা শিখতে পারো। কারণ আমি হয়তো আমার অভিজ্ঞতার কমতির কারণে, যেমন আমার আর মনির ভাইয়ের বেশ কিছু ডিফারেন্স হইতেই পারে, কিন্তু মনে রাখতে হবে যে উনি আমার চেয়ে বেশি দেখছে, বাট উনি অলওয়েজ রাইট বা আমি অলওয়েজ রাইট এরকম না। তোমাকে যার সাথে তোমার খাপ খাওয়াবে, তোমার লাইফস্টাইল, তোমার আইডিওলজি, তোমার পড়াশোনার সিস্টেম, তোমার গোলস, তুমি তাকে ফলো করবে। এই জন্য কিন্তু হালকাস্টাইনে আমরা কোনো টিচারকে বলি না যে না আনাস ভাই সবসময় কমনের কথা বলে, আপনি কমনের কথা বলেন, এরকম কখনোই না। আমাদের ইঞ্জিনিয়ারিং এর পুরো কারিকুলাম এবার হলো সিনিয়র টিচাররা ডিজাইন করছে, যেটা অ্যাকচুয়ালি আমার কারিকুলামের সাথে দূর দূরান্তে মিল খায় না। স্টিল আমি কথা বলি না, কারণ আমার কারিকুলাম হলো এক টাইপের কারিকুলাম, বাট স্টুডেন্টরা চায় আরেকটা। সো এই জিনিসটা আমরা কিন্তু প্রমোট করি। সো হালকাস্টাইনের সাথে থাকো ইনশাআল্লাহ। হ্যাঁ শিওর শিওর। সেটা হচ্ছে যারা এখানে আসো 26-27 ব্যাচের, তাদের জন্য হচ্ছে মাথায় রাখো তোমাদের ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য সানরাইজ এবং হালকেনস্টাইন এই দুইটার মিলিত সকল ব্যবস্থা আছে। সুতরাং এখন থেকেই মাথায় রাখতে হবে। এইখানে আমি তোমাকে বলি, শুনো, আমরা সানরাইজের কথা এখন এত ফুলাফুলি করে কেন বলছি না, আমি অনেস্টলি শেয়ার করি। ব্যাপারটা হলো যে আমাদের মূল টার্গেট হলো এক্সাম ব্যাচ, ঠিক আছে? অর্থাৎ আমরা অফলাইন এক্সাম সেন্টার যে থিমটা আছে এটাকে একটু এক্সট্রিম লেভেলে নিতে চাই। কিন্তু 25 ব্যাচ খুব জিম ধরা একটা ব্যাচ। আমি জানি না 25 ব্যাচে কেউ দেখতেছো কিনা, তোমাদের যে কি হয়েছে জানি না, তোমাদের আজকে একটা ভিডিও বানাইছি এটা নিয়ে, আমি একটু মানে গা ঝাড়া দিয়ে উঠো, বুঝছো? কারণ ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা ডিসেম্বর জানুয়ারির মধ্যে ওভার করে দিবে। এটা পরে নিয়ে যাবে না, এটা মার্চ এপ্রিলে নিবে না, আগে নিবে। এই জন্য একটু ঝাড়া দিয়ে উঠো এবং ভেরি সুন দেখবা সানরাইজ হালকেনস্টাইন একসাথে করে কিন্তু অফলাইনে এক্সাম ব্যাচ গুলা লঞ্চ করবে। অলরেডি সানরাইজের যে ম্যাটেরিয়ালস যাচ্ছে, যে কোশ্চেন যাচ্ছে, যে মার্কেটিং যাচ্ছে, এভরি সিঙ্গেল থিং কিন্তু হালকেনস্টাইন থেকে যাচ্ছে। সো তোমরা জলদি জলদি ভর্তি হতে পারো। কারেন্টলি 18টার মতো ব্রাঞ্চে আমাদের কার্যক্রম চলতেছে, সামনে আরো বাড়বে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য। যথেষ্ট মজাদার একটা লাইভ হয়েছে। হ্যাঁ, ওর উত্তরটা দিয়েছে কোনটা, ইন্টিগ্রেশনের। পরে নামই যে বলে দিই, আসলে এতটুকু বলি, সকল ইন্টিগ্রেশন সমাধান হয় না। অনেকটা এরকম একটা কাগজ তুমি স্থির তো খুব মজা, ওইটা মানে আসলে ডিভার্সেশনের মতন, আর ওইটা জোড়া লাগানো হচ্ছে ইন্টিগ্রেশন। এখন একটা জিনিস ছিটতে কিন্তু অনেক মজা, কিন্তু জোড়া লাগানো কঠিন। ইন্টিগ্রেশন কিন্তু কি সমষ্টি টাইপের, এক ধরনের সমষ্টি, লিমিটিং সমষ্টি, এটা সকল ফাংশনের জন্য সম্ভব না। এই জন্য পৃথিবীর সকল ইন্টিগ্রেশনের আসলে সমাধান হয় না, কিন্তু সকল ডিফারেন্সিয়েশন অত করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো আমরা আমাদের সিনিয়র প্যানেল দিয়ে এক লাইভ শুরু করতেছি ভেরি সুন, সলভ ইট উইথ টিচার্স। হ্যাঁ, যেখানে টিচাররা বসে বসে 2টা ট্যাব নিবে, তোমরা তোমাদের মতো ম্যাথ থ্রো করবা তাদের দিকে, তারা তাদের মতো সলভ করবে। ভেরি সুন এই লাইভ গুলো শুরু হতে যাচ্ছে এবং আশা করি এই সিজনে এই নতুন জিনিসটা তোমরা পাইতে যাচ্ছ আমাদের থেকে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী লাইভে। টাটা, আসসালামু আলাইকুম।